ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গিয়েছে। আমি, আপনি, আমরা সবাই, জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, আম জনতা সবাই রাস্তায় নেমে আন্দোলনের পর আন্দোলন করেছি। কোথাও গিয়ে শুকনো কিছু প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে, তারপর ক্ষণিকের বিরতি, আবার আন্দোলন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ সবার হাতে হাতে মশাল। এখনো বিচার পায়নি অভয়া। এই 1.5 মাস ধরে গোটা বাংলা দেখেছে কিভাবে একটা ঘৃণ্য ধর্ষণ খুনের ঘটনায় প্রাতিষ্ঠানিকভাবে তথ্য প্রমাণ লুট করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সরকারের দ্বিচারিতার পর্দাটা যখন ফাঁস হয়েছে, চিকিৎসকদের দাবির কাছে মাথা নুইয়ে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই যে বলছিলাম শুকনো কিছু প্রতিশ্রুতি, কিন্তু সাগর দত্ত হাসপাতালের ঘটনা গত পরশুদিন দেখিয়ে দিল পরিস্থিতি যে তিমিরে ছিল আরজি করে, সেই তিমিরেই রয়েছে প্রত্যেকটা রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। নিরাপত্তা নেই। নিরাপত্তার দাবিতে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। কাল অভয়া মামলার ফের সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, কাল দুপুর 2টো। সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকের, আপনারও। কিন্তু সেই দিনই, অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। রাজ্য সরকারকে সেই ডেডলাইন দেওয়া হয়েছে। বলা হয়েছে গতকাল রাতে বলা হয়েছে যে যতটা সময় সোমবার 5টা পর্যন্ত বিকেলে তারা পাচ্ছেন রাজ্য প্রশাসন, যদি তাদের নিরাপত্তার জন্য, জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য কোনো রকম সদর্থক ভাবনা তারা পরিস্ফুট করতে পারেন, বাস্তবায়নের পথে যেতে পারেন, তাহলে হয়তো তারা মেনে নেবেন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে ফের সম্পূর্ণ কর্মবিরতির পথে তারা যাবেন। সাগর দত্ত বুঝিয়ে দিচ্ছে আসলে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কেন ফের পূর্ণ কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মানে লক দেখতে আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, তাহলে দরজা মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই। না, দরজা নেই। এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি, দেখুন ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। আরজি করের পর সাগর দত্ত, আরও এক সরকারি হাসপাতালে বেআব্রু চিকিৎসক নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সামিল চিকিৎসকরা। শহর কলকাতা সংলগ্ন আরও একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরও একবার পরিষ্কার হয়ে গেছে। চাপে পড়ে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা, কিন্তু পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা এই শুনতে পাচ্ছি যে আরজিকর করে দেওয়া হবে এবং সেটা খুব ক্যাজুয়ালি বলা হচ্ছে আরজিকর করতে, এবং যেটা আমরা আমাদের হসপিটালের ক্ষেত্রেও আমরা শুনতে পেলাম। তার মধ্যে 14টা তো ডিপার্টমেন্টই হয়ে যাচ্ছে, তারও অনেক বেশি ডিপার্টমেন্টস আমাদের এখানে। তাদের মধ্যে এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা কলেজ বিল্ডিং, তার মধ্যে মাত্র 14 জনকে দেওয়া হচ্ছে। ইভেন যদি থাকাও হচ্ছে, তো সেই পুলিশ আমরা তো দেখছি যে তারা আপত্তির সময় তারা তো নিজে দাঁড়িয়ে দেখছে পুতুলের মতো। সিকিউরিটির কোনো মানে নেই, যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে 15-20 জনের মবকে আটকাতে পারে না। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ায় নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় সরকার, কিন্তু দিন কয়েক কাটতে না কাটতেই নিরাপত্তা তো দূরস্থ, উল্টে আরো বেআব্রু নিরাপত্তা। পাল্লা দিয়ে বেড়েছে হুমকি, আরো একটা অভয়া হওয়ার অপেক্ষা। রিপাবলিক বাংলা। প্রতিবেদনের একেবারে শেষে যে প্রশ্নটা করা হলো যে আরও একটা অভয়া হওয়ার অপেক্ষা, এই প্রশ্নটা খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেছিলেন প্রথম শুনানির দিন, যে আর একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারবো না।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এই কথা বলছেন যে তিনি পারবেন না বা দেশ পারবে না, কিন্তু এ রাজ্য আমরা জানি না কিসের অপেক্ষা করছে। এতদিন ধরে যখন বলা হচ্ছে যে কোন ব্যবস্থাটা করা হয়েছে, কোন পদক্ষেপটা করা হয়েছে এ রাজ্যে, যেখানে বলা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন জুনিয়র চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, তাদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? প্রত্যেক দিন আমরা শুনানির সময় সুপ্রিম কোর্টের কপিল সিব্বলকে বলতে শুনি আর কয়েকটা দিন তারপরেই সমস্ত ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, সমস্তটা বাস্তবায়ন হয়ে যাবে, নিরাপত্তার ছবি একেবারে খোলনলচে বদলে যাবে। আর কতদিন? গতদিন তো বলেছিলেন 17 তারিখ ছিল, আজকে যদি দেখা যায় আগামীকাল আরেকটা শুনানি, বলা হয়েছিল 14 দিনের মধ্যে নাকি সবকিছু হয়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে এখনো পর্যন্ত? এই জায়গা থেকে আজকে সবার হাতে হাতে মিছিল, আবার মশাল, কারণ মশাল মিছিলের ডাক দিয়েছেন গতকালই জুনিয়র চিকিৎসকরা। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধুকল্পিতা চৌধুরী। মধুকল্পিতা, আরও একবার মশাল মিছিল, আরও একটা সেই দীর্ঘায়িত মিছিলের শুরু। একেবারে এবং এই মশাল মিছিল এই মুহূর্তে কলকাতার রাজপথ দিয়ে যাচ্ছে। অভয়ার সেই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে মশাল মিছিলে সামিল হয়েছেন তারা, এবং আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন, আমি তাদের সঙ্গে একবার করে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রয়েছেন দাদা, আপনারা আবারও আজকে পথে নেমেছেন, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বিচার পেতে আর কতদিন সময় লাগতে পারে? দেখুন, বিচার তো আমরা দেখতে চলেছি যে দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা রয়েছি। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আজকে সেই জায়গা থেকেই আমরা পথে নেমেছি, এবং শুধু আমরা নয়, প্রত্যেকে, আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, তার সাথে পাড়ায় পাড়ায় গলিতে আজকে মানুষ কেউ মশাল কেউ মোমবাতি হাতে রাস্তায় কিন্তু নামছেন। আমাদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের কান অব্দি পৌঁছক, যে দ্রুত এর বিচার হোক। এই যে বিলম্ব, এই যে অভয়ের ন্যায় বিচার পেতে যে দেরি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না। দেখুন, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আশ্বাস দেওয়া হয়েছিল তার কিছুই পূর্ণ হচ্ছে না। আমরা দেখেছিলাম সেফটি সিকিউরিটি নিয়ে যা বলা হয়েছিল কিচ্ছু করা হয়নি, রোগী পরিষেবার উন্নতি করার জন্য যা বলা হয়েছিল কিচ্ছু করা হয়নি, ভয়ের রাজনীতি, থ্রেট কালচার নিয়ে যা বলা হয়েছিল তাও কিচ্ছু করা হয়নি। এবং আমরা একথাও বলছি যে আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে আমরা তাকিয়ে আছি। আমরা দেখতে চাই রাজ্য সরকারটি কি বলে। যদি আমরা সদুত্তর না পাই, আমরা কিন্তু কালকে বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে আবার যেতে বাধ্য হব। এবং মধুকল্পিতা, তোমার সঙ্গে আমরা দেবাশিস হালদার জুনিয়র চিকিৎসক, তার বক্তব্য শুনলাম। আমরা একবার যাবো, এই মুহূর্তে রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে সাগর দত্ত, যেখানে গত পরশু দিন এরকম তুলকালাম ঘটনা ঘটে গিয়েছে, সেখানে মশাল মিছিলের ছবিটা কি? দেখো, এই মুহূর্তে কিন্তু যারা সাগর দত্ত মেডিকেল কলেজে যারা চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে হাসপাতাল থেকে তাদের যে মিছিল, মশাল মিছিল, সেই মশাল মিছিল এই মুহূর্তে শুরু করেছে। একেবারে ডানলপ পর্যন্ত সেই মিছিল যাবে। তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রচুর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু এই মিছিলে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে। সাগর দত্ত হাসপাতাল থেকে সেই মিছিল বেরিয়ে এই মুহূর্তে ডানলপের দিকে এই মিছিল ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো যারা চিকিৎসকরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ তারা যে দাবি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন। আপনারা যেভাবে যে দাবি নিয়ে আবারও সেই রাস্তায় নামলেন, কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি সেই এক দাবি, আমাদের বোনের বিচারের দাবি, আমাদের সিকিউরিটির দাবি, আমাদের যে হাসপাতালে যে আমরা একদমই সুরক্ষিত নয়। দুদিন আগে সাগর দত্তের যে ইনসিডেন্টটা হয়ে গেছে, সেটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এত মিটিং, এত প্রতিশ্রুতি পরেও আমরা এখনো সিকিউর নয়। তাই জন্য আজ আমরা মশাল হাতে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে সংলগ্ন এরিয়ায় আবার পথে নেমেছি। আগামীকাল থেকে পূর্ণ যে সেই ছবি আমরা একটার পর একটা তুলে ধরছি, এবং যে দাবি, একদিকে নিরাপত্তা, একদিকে বিচার, অন্যদিকে থ্রেট কালচারের অবসান, এই দাবিগুলোকে সামনে রেখেই মশাল মিছিল হচ্ছে। আমরা একবার চোখ রাখবো, আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন সরাসরি আরজিকর হাসপাতালের সামনে থেকে। আরজিকরে মশাল মিছিল এখন কোন জায়গায় রয়েছে ভাস্কর? একদমই বিশাখা, দেখো এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মশাল মিছিল শুরু হয়েছে। যারা চিকিৎসক তারা হাতে মশাল নিয়ে অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন শ্যামবাজার পাঁচমাথার অবধি। কিন্তু এই যে মশাল মিছিল যাবে। তোমাকে একটু শোনানোর চেষ্টা করবো স্লোগানগুলো।
একটু খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি ডক্টর শ্রেয়া রয়েছে। ডক্টর শ্রেয়া, অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, ন্যায় বিচার এখনো অবধি অধরা, মশাল হাতে রাস্তায় নামতে হচ্ছে, সেখানেই সাগর দত্তে আবারও নিগ্রহের ঘটনা সামনে এসেছে। কেন, মানে নিরাপত্তাটা আর কবে হবে, অভয়া ন্যায় বিচারটা কবে পাবে? একদমই এটাই আমাদের দাবি, তাই আমরা আবার পথে নেমেছি আগুন হাতে নিয়ে, আগুন বুকে আর আগুন হাতে নিয়ে, যে বিচার আমরা কবে পাবো আর আমাদের দাবিগুলো কবে পূরণ হবে, আমরা কবে সেফ ফিল করব, কবে ডিউটিতে আমরা যে জয়েন করেছি এসেনশিয়াল সার্ভিসে, তার মধ্যে যে এই শ্রেয়া একটা কথা বলো, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে নিজেরা এখনো পুরোপুরি নিরাপদ মনে করতে পারছো নিজেদের? একদমই না, কেউ নিজেকে নিরাপদ মনে করতে পারছে না, কেউ সেফ ফিল করছে না, এবং আমরা এই ভয়তেই ডিউটি করছি যে আমাদের অনেকেই হাঁটছেন, কিন্তু সেই সঙ্গে তারা বলছেন অনেক আগুন রয়েছে নিজেদের ভেতরে এবং সেই আগুনটাই আজ মশালের আকারে উঠে এসেছে। ধন্যবাদ ভাস্কর, তুলিকা এবং আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতাও ছিলেন। আমরা এই ছবিগুলো দেখতে দেখতেই আজকের রাতের যে আজকের স্পিরিট, সেই স্পিরিটের দিকে নজর রাখছি এবং সেই সঙ্গে দাবিগুলো কিন্তু একই আছে। আর সেই যে তিমির বা যে আধার ছিল স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যে যারা হাসপাতালে কাজ করছেন, সেই জুনিয়র চিকিৎসকরা যারা বলছেন তাদের নিরাপত্তা নেই, সেই নিরাপত্তাহীনতায় তারা আজও রয়েছেন। সেই জায়গায় নিরাপত্তাহীনতায় যারা রয়েছেন তারা কবে নিরাপত্তা পাবেন অভয়া, কবে বিচার পাবে? আর সেই সঙ্গে এই যে উদ্ভূত থ্রেট কালচার, যাকে এত বছর ধরে লালন পালন করা হয়েছে, তার থেকেই বা মুক্তি কবে আসবে? সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। এবং আরও একটা বিষয় যেটা দিয়ে অবশ্যই শুরু করা উচিত, আমরা কি আরও একটা অভয়ার জন্য অপেক্ষা করছি? আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনার আগে তাদের নাম বলে তাদের সঙ্গে পরিচয়টা সেরে ফেলি। আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, সেই সঙ্গে আমরা পেয়ে গিয়েছি চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক, জয়েন্ট সেক্রেটারি, IMA বেঙ্গল। আমরা প্রথমেই সকলের সঙ্গে আলোচনায় আসার আগে আজকে একজনের একটা বিশেষ মন্তব্য শোনাবো, যে মন্তব্য আজকে যারা হাতে মশাল নিয়ে রাস্তায় নেমেছেন তাদেরকেও বোধহয় রাস্তায় নামতে উদ্দীপ্ত করেছে। কারণ তিনি আর কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন যে তার বিরুদ্ধে কোন সাহসে গত 11 তারিখ FIR করা হয়েছিল। রঞ্জনবাবু আমার পাশে রয়েছেন, তার কাছে আসবো, কিন্তু আগে শোনাবো কোন সাহসে ভরতপুরের বিধায়ক বলছেন এত বড় অপরাধ কি করে করলেন চিকিৎসকরা, কোন সাহসে তারা FIR করলেন, তাদেরকে দেখে নেওয়া হবে, হুমকি দিচ্ছেন সরাসরি। থ্রেট কালচার শুনেছেন, এবারে বিধায়কের থ্রেট একবার শুনে নিন। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে, কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা, আমি দেখতে পাচ্ছি প্রশ্ন, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। যত মহা মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক, যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে FIR করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আগে কেন শোনালাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন, কারণ তার এই কথাটাকে ধরেই আমরা আজকে ডিবেটে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই গর্হিত কাজটা করে ফেলেছেন, তিনি রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন।
ডক্টর ভট্টাচার্য, আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিষয়, যে আপনারা থ্রেট কালচার নিয়ে তো এতবার মুখ খুলেছেন, এতবার এত কথা বলেছেন, তারপর আপনাদের এত সাহস হলো কি করে যে আপনারা ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটা এফআইআর করলেন, তারপরে আপনি আবার গিয়েছেন সুপ্রিম কোর্টের সিজেআই এর কাছে চিঠি লিখেছেন? আপনার তো সাহস নেহাত কম নয়। দেখুন, আমরা চিকিৎসকরা অ্যামক্সিসিলিন লিখি, সিপ্রোফ্লক্সাসিন লিখি, প্যান্টোপ্রাজোল লিখি, কিন্তু এই দেখছি এবারে হুমকিসিলিন, হুঁশিয়ারি ফ্লক্সাসিন আর থ্রেট অ্যাজোল এগুলোও লিখতে হবে। 11 তারিখে হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি মন্তব্য করেছিলেন জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনরত ছিল যে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যদি অবিলম্বে কাজে যোগদান না করেন তাহলে তিনি দায়িত্ব নেবেন যাতে তারা কাজে যোগদান সত্বর করতে পারেন এবং হুমকি দেন। তার পরিপ্রেক্ষিতে 12ই সেপ্টেম্বর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার পক্ষ থেকে 80 জন চিকিৎসক তারা সই সম্বলিত করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বলেন যে এর আগেই সুপ্রিম হিয়ারিংয়ের 16, 17 এবং 18 অনুচ্ছেদে বলা হয়েছিল, 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল ভয়মুক্ত কাজের পরিবেশ, 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে তৎপর থাকতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং অবশেষে বলা হয়েছিল 18 নম্বর অনুচ্ছেদে যাতে জুনিয়র ডাক্তাররা 5টার মধ্যে কাজে যোগদান করেন। তাই 17 নম্বরের যে ঘটনা অনুচ্ছেদ সেটাই এসপিডিএম কোনো ব্যবস্থা নেননি। আমরা 12ই সেপ্টেম্বর এই যে চিঠিটা দিই এবং সেটা ডেপুটেশনকে এফআইআর হিসেবে গণ্য করতে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে ডক্টর দেবাংশু ঘোষ একজন আমাদের ছিলেন সহকর্মী, তিনি সই করেন এবং তার পরিপ্রেক্ষিতে এটা এফআইআর লজ হয় এবং বলা হয় যে খুব দ্রুত ব্যবস্থা নেবে। এসপি নিজে বলেন যে সূর্যাস্তের আগেই ব্যবস্থা নেওয়া হবে। কিছু প্রোটোকল থাকে বিধায়কের এই জাতীয় অভিযোগের ক্ষেত্রে, কিন্তু আজকে 28 তারিখ অবধি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। 28 তারিখে বিধায়ক এই মন্তব্য করেন এবং আজকে অবশেষে 29 তারিখে আমরা সুপ্রিম কোর্টে এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চিফ সেক্রেটারিকে এবং অন্যান্য আমাদের প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আইএমএ হেডকোয়ার্টার এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আমরা এই চিঠি দিন যাতে কালকে আগামীকাল যে শুনানি হবে তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি যেন অ্যাডেন্ডাম হিসেবে যোগ করা হয়। এটা তো আপনারা কি করেছেন তার বিবরণটা আমাদের বললেন, কিন্তু পাল্টা হুমায়ুন কবির যেটা বলছেন ভয় করছে, একটু ভয় করছে কি? কারণ যেরকম ভাবে বলছেন এরকম 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে তার 2 মিনিট সময় লাগবে। যেদিন মিছিল বার করবেন তার 2 দিনের মধ্যে তিনি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবেন এবং সেই সঙ্গে বলছেন মেডিকেল কলেজ একদম ঘেরাও করে রেখে দেবেন। আপনি ভাবতে পারছেন কি ক্ষমতা ভদ্রলোকের? আমরা হুমায়ুন কবিরের কাছে কৃতজ্ঞ এই কারণে, তিনি একদিকে তো মেডিকেল অ্যাডভাইস দিয়েছেন আমাদের চিকিৎসক সত্যিই কম, তা 50,000 লোককে দিলে তারা যদি 50,000 জন চিকিৎসা ব্যবস্থা করতে পারেন তাহলে খুব খুশি হব। তিনি স্ট্যাটিস্টিশিয়ানের রোলও প্লে করেছেন। তিনি বলেছেন যে 50 জন নাকি জুনিয়র ডাক্তার আন্দোলন করছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তাতে ওই কোনো একটা নুডল আছে না 2 মিনিটে তৈরি হয়, 2 মিনিটের মধ্যে শায়েস্তা করে দেবেন, এটাও তিনি বলেছেন। আবার তিনি বলেছেন 1000 জন জুনিয়র ডাক্তার নিয়ে মিছিল করলে 5000 জনকে তিনি নিয়ে আসবেন। তাছাড়াও তিনি বলেছেন এসি চালিয়ে, সিগারেট খেয়ে, সরকারি ফ্যানের হাওয়া খেয়ে তারা ডিউটি করেন। তা আমার একবার নাকি ছুঁয়েও দেখে না রোগীকে। তা এই যে প্রতিবাদটা সেটা তো আজকে এই 50 জন নয়, আজকে পশ্চিমবঙ্গের 1 লক্ষ চিকিৎসক, সারা ভারতবর্ষে আইএমএর 3 লক্ষ চিকিৎসক সদস্য এবং হনলুলু থেকে হেলসিঙ্কি, সিঙ্গুর থেকে শ্রীলঙ্কা, শিলিগুড়ি থেকে সুইজারল্যান্ড, সব জায়গায় একসাথে পথে নেমেছেন বহু চিকিৎসক সহ সাধারণ মানুষ। তাই তাদের জন্যই আজকে যে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন আমার মনে হয় প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে অত্যন্ত তৎপর হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এই জায়গা থেকে আমি একটু অনির্বাণের কাছে আসবো। আমি নিশ্চয়ই শিওর যে একেবারে তিনি আপডেট রাখেন। অনির্বাণ, এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তিনি তো জনপ্রতিনিধি, কোন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সুপ্রিম কোর্টে কমপ্লেন করা হয়েছে। পুলিশ, কে করেছে এফআইআর? ডাক্তারবাবু নিজেই বললেন এক্ষুনি কারা করেছেন। আমি আরেকবার আপনার কাছ থেকে শুনতে চাইছি। ডাক্তারবাবু একটু আগে সেটাই বললেন যে কাদের তরফ থেকে কারা করেছে, নাম বলে দিলেন, ডাক্তারদের নাম বললেন, সুপ্রিম কোর্টে মেল করার কথা বললেন। সেখানে আইনের এখতিয়ারে যা যা করা সেটা সুপ্রিম কোর্ট দেখে নেবে, পুলিশ দেখে নেবে। এবং হুমায়ুন কবির এখানে সরাসরি প্রশাসনকেও চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন আমি একার ক্ষমতায় দেখিয়ে দেবো। এবার সেই বহরমপুর, মুর্শিদাবাদ এলাকায় তার জনসমর্থন বেশি আছে, যতটা বলছেন সেটা আছে, আদৌ আছে কি না সেটা পরীক্ষা যদি তিনি দিতে চান তিনি দেবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এখানে মূল জায়গাটা আমার মনে হয় না হুমায়ুন কবিরের বক্তব্য। মূল জায়গায় যে কর্মবিরতির যে পুনরায় একটি আগাম ঘোষণা করা হয়েছে যে হতে পারে,
সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট কৌতূহল আছে যে কর্মবিরতি তো নিশ্চয়ই তারা করবেন যদি মনে করেন, সেটা কি শুধুমাত্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, নাকি তারা যে বেসরকারি স্বাস্থ্য হাসপাতাল, নার্সিংহোম ইত্যাদি জায়গাতে যান, চেম্বার ইত্যাদি করেন, সেগুলো তো কর্মবিরতি পালন করবেন? এটা একটু ক্ল্যারিফাই করে দিলে খুব ভালো হয়। কারণ এর আগে আমরা দেখেছিলাম দীর্ঘ প্রায় 1 মাস ধরে যখন কর্মবিরতি চলেছে, প্রাইভেট প্র্যাকটিস, প্রাইভেট নার্সিংহোম, হসপিটাল ইত্যাদি, সেখানে কর্মবিরতি বোধহয় কেউ পালন করছিলেন না। আমি আশা রাখবো যে পরশুদিন থেকে যদি তারা পুনরায় কর্মবিরতি করার কোনো রকম সিদ্ধান্ত নেন, সেটা যেন সামগ্রিক কর্মবিরতি হয়, শুধুমাত্র যে মূলত গরিব মানুষ সরকারি হাসপাতালে যায় তাদেরকে যেন ব্ল্যাকমেল করা না। বলবো কর্মবিরতি আমরাও পালন করেছি, এবং সেটা সরকারি বেসরকারির ক্ষেত্রে কিছুক্ষণের জন্য, কারণ পুরো পরিষেবাটাকে প্যারালাইজ করা যায় না। তবে এটাও বলে রাখছি যে যদি এরকম উদ্ভূত পরিস্থিতি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে সর্বস্তরে যে পদক্ষেপ নেওয়া দরকার, এবং মাস রেজিগনেশনের কথাও বলা হয়েছে, কিন্তু আমরা চাই না এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। সদর্থক ভূমিকা সরকার গ্রহণ করবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, আরেকটা বিষয় অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, আপনি যে দলটাকে সমর্থন করেন সেটাই প্রশাসনে আছে, সেই দলই শাসক দল, তাহলে সেই দলের তরফ থেকে আপনি কি কিছু বলতে পারেন যে আদতে এতগুলো দিন হিয়ারিং হয়ে গেল সুপ্রিম কোর্টে, বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নিরাপত্তাজনিত সুবিধা দেওয়া হচ্ছে বা পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফ থেকে, বারবার ওই 100 কোটি টাকার কুমিরের ছানাটাই দেখানো হয়েছে, তার বাস্তবায়ন দেখানো হয়নি। কোন নিরাপত্তার ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে? যদি নেওয়া হয়ে থাকে, সাগর দত্তের ঘটনা কি করে ঘটলো? দেখুন, কোনো দলের তরফ থেকে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কোনো অফিসিয়াল মুখপাত্র নই। দ্বিতীয়ত, নিরাপত্তার যে পরিকাঠামোর প্রসঙ্গে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে, সেখানে নির্দিষ্ট হলফনামা করে তথ্য দেওয়া হয়েছে, এবং 100 কোটির তহবিল হোক, তার বাস্তবায়ন হোক, সেটা সিসিটিভি হতে পারে, সেটা সিকিউরিটির পার্সোনাল হতে পারে, যাই হোক, সেটা কিছু সময় সাপেক্ষ হতে পারে, যতটা হওয়ার দরকার ছিল হয়নি এই সময়ের মধ্যে, আপনি সেটাও বলতে পারেন। কিন্তু আমি একটা কথা অন্য জায়গা থেকে বলছি, রোগীদের বা রোগী বা তাদের যারা পরিজন, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আসেন, তারা ডাক্তারদের শত্রু নয়। শুধুমাত্র হাজারে হাজারে পুলিশ পোস্টিং করে দিয়ে, মিলিটারি নামিয়ে দিয়ে রুগীদের পরিজনদের থেকে ডাক্তারদের আলাদা করে দেওয়া, এটা কোনো সুরক্ষার মেথোডোলজি হতে পারে না। হ্যাঁ, সিসিটিভি প্রয়োজন হতে পারে, আরও দরজার আপনারা দেখাচ্ছিলেন যেখানে দরজা নেই, এগুলো প্রত্যেকটা প্রয়োজন, কিন্তু রোগীদের পরিবারের সঙ্গে ডাক্তারদের যে ব্যবধান তৈরির কথা চলছে, বা জুনিয়র ডাক্তারদের কথায় যেটা উঠে আসছে, আমি পরিষ্কার বলছি, হয়তো খুব অপ্রিয় হয়ে যাবে অনেকের কাছে, যে তারা রুগী তো বটেই, রুগীদের পরিজনদের হ্যান্ডেল করাটা শিখছেন না। এইভাবে রুগী পরিষেবা হয় না। আমরা আমাদের যে পেশায় রয়েছি, আইনের পেশায় বলতে পারি, সিনিয়রদের কাছ থেকে আমরা শিখেছি যে যত বিরক্ত লাগুক, যত খারাপ লাগুক, যারা মক্কেল আসছেন, তারা বিপদে পড়ে আসছেন, তাদের কোনো কথায় যেন আমরা বিরক্ত না হই, ক্ষুব্ধ না হই। অনেক সময় হয়ে যায়, এমন নয় যে হইনি, বিশেষ করে যখন জুনিয়র ছিলাম। অনির্বাণ, আপনি যে কথা বলছেন খুব সঙ্গত একটা কথা বলেছেন, যে মাথা ঠান্ডা রাখার কথা, কিন্তু একটা বিষয় একবার ভেবে বলুন তো, যখন জেলা থেকে বিভিন্ন মুমূর্ষু রোগীদের আনা হয়, সেই সময় যে পরিকাঠামোর প্রয়োজন হয় হাসপাতালগুলোতে, সেটা কি আছে? এটা আমি একমত। তারা যেটা, আমি আরো ডাক্তারবাবু আরো ভালো বলতে পারবেন। আপনি বলুন তো, এই যে এই কথাগুলো আমি বলছি একদম সাধারণ মানুষ হিসেবে, যে পরিকাঠামো প্রয়োজন সেটা কি আদতে আছে? সেই জায়গা থেকে মাথা গরম করা, ঠান্ডা থাকা, এই বিষয়গুলোই তো আসে না যদি পরিকাঠামো ঠিকঠাক থাকে। মেডিকেল কলেজে বেড পাওয়া এখন মোটামুটি লটারির মতো, এবং সেখানে যদি নিজের কাছের লোক না হয়, বা কোনো রকম দাদা বা কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্বের ক্যাচ না থাকে, যেটাকে আমরা বলি, তাহলে ভর্তি হওয়া সত্যিই দুষ্কর। তবে এক্ষেত্রে আরও বলবো, সদর্থক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু আসলে এই সিস্টেমটার মধ্যে যে সমস্যা, সেটা হচ্ছে যে কারো হাতে সেই ক্ষমতাটুকুও নেই। একটা প্রিন্সিপাল বা এমএসডিপির হাতে সেই ক্ষমতাটুকু নেই। রোগী কল্যাণ সমিতি বলে যেটা ছিল, সেটা বাস্তবে ডিফাঙ্ক্ট, এখন আর কেসটাকে বদলানো হয়েছে। রেফারেল সিস্টেম যেগুলো আছে, সেইগুলো এখন যদি আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এতটাই ভালো হয়ে যায়, তাহলে তো মেডিকেল কলেজে রেফারেল হওয়ার দরকার নেই। তাই পরিকাঠামো এবং ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, এই প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের সাথে দরকার। ম্যান পাওয়ারটা, হিউম্যান রিসোর্স এখন অপ্রতুল। আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট। এবং সেই জায়গা থেকে তো নিরাপত্তা নিয়েও প্রশ্ন বারবার উঠছে, যে নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে বলতে গেলেও মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে অত ম্যান পাওয়ার নেই, আমি এখন যা ট্রেনি তাই পুলিশ, এরকম ভাবেই চালাবো। তো তিনি বিভিন্ন সময় নিরাপত্তা নিয়ে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে ঠিক কি বলেছেন একবার শুনুন। আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার, কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে, গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি, অনেক দিন, দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স, মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই,
সেখানে রেস্টরুমও করে দাও। সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়াও সিকিউরিটি অডিটিংয়ের ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মুখ্যমন্ত্রী কি বললেন আমরা শুনলাম। সুন্দর মোড়কে বেশ কিছু কথা বলা হলো, তার মধ্যে 100 কোটির বাজেটের কথা বারবার আমরা দেখেছি বলা হয়েছে, সুপ্রিম কোর্টেও বলা হয়েছে, পাবলিকলিও বলা হয়েছে, আর অন্যদিকে বলা হচ্ছে আমার কাছে অত ম্যান পাওয়ার নেই, একদিনে সবকিছু হয় না। সেই জায়গা থেকে আদতে বিভিন্ন হাসপাতালগুলোতে কি ছবি, সেই ছবিগুলো বারবার উঠে আসে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে প্রাসঙ্গিক সাগর দত্ত মেডিকেল কলেজের সেখানকার নিরাপত্তার ছবিটা ঠিক কি দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখুন। সিস্টেম দেখুন, আমরা এখানে চেঞ্জ করি, আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, আচ্ছা দেওয়া হয়নি, এরকম ট্রান্সপারেন্ট কাজ, এটাই চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। এই দরজাগুলো একটাও কাজের নয়, ঠিক আছে, কোনো দরজাই এখানে কাজের নয়, সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে। বড় বড় ইঁদুরে ভর্তি, এসি আছে, এসির কোনো লাইন নেই, এটা চলে গেছে, সবের জন্য আছে। এটা চেঞ্জিং রুম আপনার, এটা আমাদের চেঞ্জিং রুম। আর এটা দরজা, এটা দরজা, এইটা দেখুন, মানে দরজা লকটা দেখুন, মানে লক আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, আমাদের দরজা মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই, না দরজা নেই, এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে, এটা আমাদের চেঞ্জিং রুম। আমরা দেখলাম মহিলারা কিভাবে দেখাচ্ছেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে মহিলাদের জন্য যে চেঞ্জ রুম, সেখানে একটা লক পর্যন্ত নেই, দরজা নেই, কোনো মতো একটা ছেঁড়া পর্দা টাঙিয়ে কাজ করা হচ্ছে। এটা নিরাপত্তার ছবি, আর তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করলে তো তার দলের নেতা মন্ত্রী সবাই রেগে গিয়ে বলেন আঙুলটা ভেঙে দেবেন, হাতটা মুচড়ে দেবেন। আমি জানি না অঙ্কন, আমরা এই নিয়ে কথা বলছি, আমরা বাইরে বেরোলে কি হতে পারে? স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে বড় ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পরিমাণে ধাপ্পাবাজি দিয়েছেন তো আমরা সবসময় আমরা দেখতে পাচ্ছি, এবং এই লেটেস্ট ধাপ্পাবাজি হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে, এই স্বাস্থ্য পরিকাঠামোর সুরক্ষাকে নিয়ে। এই সুরক্ষাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই ধাপ্পাবাজিটা দিয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন রয়েছে আমার, যে সাগর দত্ত যে ঘটনাগুলো আমরা আজকে ঘটেছে, আপনি বলুন তো এই সাগর দত্তের পরিকাঠামো, বিশেষত ফিমেল ওয়ার্ডের, মহিলা ওয়ার্ডের উন্নয়ন এবং পরিকাঠামোর জন্য নরেন্দ্র মোদীর সরকার 15 সালে 8 কোটি 30 লক্ষ টাকা এবং 2020 সালে 18 কোটি 50 লক্ষ টাকা দিয়েছে, প্রায় 27 কোটি টাকা আপনি পেয়েছেন। তারপর এই পরিণতি, এই অবস্থা, একটা গেট ব্যবস্থা করতে পারেননি। আপনি যান সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে কটা সিসিটিভি রয়েছে সাগর দত্তে, আপনি দেখতে পাবেন পুরো করিডোর জুড়ে এখনো সিসিটিভি বসাতে পারেনি। এই হচ্ছে সরকারের অবস্থা, এই হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। মুখ্যমন্ত্রী এখানে ভাওতাবাজি করছেন। মুখ্যমন্ত্রী এই আমি দেখিয়ে দিতে পারি, 18ই সেপ্টেম্বর এই অলোক রাজরিয়া, যিনি সিপি ব্যারাকপুর রয়েছেন, কি বলেছেন? এমার্জেন্সি সার্ভিস এবং এমার্জেন্সি সিকিউরিটি, ওনার ভাষায় তৎক্ষণাৎ সিকিউরিটির জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট 18 তারিখ এই সেপ্টেম্বর মাসে ঘটা করে উদ্বোধন করেছিল, ফুলের গেট লাগিয়ে, রিবন টানিয়ে, তাটা আবার ইয়ে দিয়ে কাঁচি দিয়ে কাটা হয়েছিল। অলোক রাজরিয়া নিজে কেটেছিলেন কি আউটপোস্ট, পুলিশ আউটপোস্ট। কোথায়? সাগর দত্ত হসপিটালের একদম 10 মিটার দূরে।
যেদিন এই ঘটনাটা ঘটছে আপনি অবাক হয়ে যাবেন বিশাখাদি, ওই দিন ঘটনার পর যখন আমরা 2 ঘন্টা পর গিয়ে পৌঁছেছি এবং সংবাদ মাধ্যমও গিয়ে পৌঁছেছে, তারাও দেখিয়েছে ওই আউটপোস্টে তালা ঝুলছে। আরে এটাই আমরা তো শুধু সাগর দত্তকে আমরা ফলো আপ হিসেবে যদি দেখি, আরজি কর তো তার একটা প্রেসিডেন্ট রেখেই দিয়েছে। 14 তারিখ কি করছিল আউটপোস্টে, 9 তারিখ কি হয়েছিল আউটপোস্টে, সেখানেও তো পুলিশ আউটপোস্ট রয়েছে। সাগর দত্ত, আপনি অবাক হয়ে যাবেন, সাগর দত্তের নিরাপত্তার দায়িত্বে আছে কারা? কোনো সরকারি পুলিশ বা সরকারি নিরাপত্তা কর্মী বাদ দিন, আপনি কখনো গোটা ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেমে সিকিউরিটি কমান্ডার নাম শুনেছেন? সিকিউরিটি কমান্ডার এই মানে গেঞ্জি পরে একদল মানুষ ওখানে সিকিউরিটি দিচ্ছেন, যারা সকালবেলায় তৃণমূলের মিছিলে হাঁটে আর সন্ধ্যাবেলায় ওরা সিকিউরিটি কাউন্সিল। 15 জনকে এতগুলো সিকিউরিটি পার্সোনাল বা পুলিশ আউটপোস্ট কেউ কিচ্ছু সামলাতে পারলো না। আরজি করে তো সেই ঘটনাই দেখেছিলাম চন্দনবাবু। এবং এই রোগী মৃত্যুটা, চন্দনবাবু আমি জাস্ট বলে নিচ্ছি, এই যে রোগী মৃত্যুর কথাটা বলা হচ্ছে না, বিশাখাদি আপনি আগে তুললেন, সিসিইউ প্রোভাইড করা যায়নি। এই সিসিইউটার জন্য 2022 সাল থেকে চিকিৎসকরা, সাধারণ রোগীর পরিবার সবাই বলেছে, কিন্তু এই সিসিইউটা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটু পছন্দ করেন। একটা প্রসঙ্গ দেখো বিশাখা, তুমি অনেকগুলো ন্যারেশনস করলে, আমি প্রথম থেকে দেখছি একদম হুমায়ুনকে ঘিরে, মানে একটা নন সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার, এরা ভেসে থাকার খেলা এবং আলটিমেটলি এরা থ্রেট কালচারের জনক প্রমাণ হয়েছে। আমি তোমাকে বলি আমি ডিজন করি, কিন্তু অ্যাট দি সেম টাইম এটা আমি কেন বলছি ভেসে থাকার খেলা, কারণ এই থ্রেট কালচারটা জেনারেট করছেন কারা, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? মূলত একজন বিধায়ক হয়ে, অর্থাৎ আইন প্রণেতা, তার যদি এই মন্তব্য থাকে তাহলে বুঝে নিতে হবে যে সরকারে যে দলটি আছে তার বিধায়কের যদি এই মন্তব্য থাকে তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিত অবস্থাতে সরকারের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, এবার এসো একটু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে। মুখ্যমন্ত্রীর 100 কোটি টাকা, মুখ্যমন্ত্রী আমি তোমাকে আবারও বলি, এইখানে যতদিন এই ধরনের আন্দোলন, বিশেষত ডক্টরদের এই আন্দোলন চলবে, মেডিকোসদের এই আন্দোলন চলবে, ততদিন পর্যন্ত এই 100 কোটি টাকার গল্প তুমি শুনবে। তার কারণ হচ্ছে এই 100 কোটি টাকাটাই ন্যারেটিভ, এবং উনি বারবার বলছেন উনি কিছু করতে চাইছেন। আমি তোমাকে তার থেকে কয়েকটা টাকা খরচ করে একটা লক আর একটা সিসিটিভি বসানো যাচ্ছে না। আমি তোমাকে ঠিক ওই কথাটাই বলছি, তুমি যদি প্রোগ্রেসটা দেখো, সুপ্রিম কোর্ট রেপ্রিমেন্ড করছে প্রতি মুহূর্তে, যে কোনো অবস্থাতে সাধারণ মানুষের অভিজ্ঞতা হচ্ছে যেখানে যেখানে এই 100 কোটি টাকার গল্প শুনছো সেখানে তুমি কি প্রোগ্রেস হচ্ছে তার কিন্তু হিসেব কেউ দিতে পারছে না। ইনফ্যাক্ট ঘটনাচক্রে এমন একটা থ্রেটের মধ্যে পড়ছে আবারও ঘুরে, যেটা সাগর দত্ত নতুনভাবে প্রমাণ করলো। আমি তোমাকে বলছি এই যে ডিস্টার্বিং কালচার, এটা শুধু থ্রেট না, এই পুরো সিস্টেমটাকে একটা ডিসলজমেন্ট করে দেওয়া, এটা কিন্তু খুব সক্রিয়ভাবে করার চেষ্টা করা হচ্ছে। এবং এই মেডিকেল সিস্টেমে ধীরে 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 যাতে জনমানুষকে জিইয়ে রাখা, যেটাকে কোথাও গিয়ে সমূলে বিনাশ করার দাবি জানানো হচ্ছে, সেটাকে বিভিন্ন স্তরে জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং যে কোনো সচেতন মানুষ সেটা সবাই জানবেন চন্দনবাবু। আমরা একবার একটা এই যে থ্রেটের কথা বলছেন না, যে ডাক্তারদের দেখো যত ধীরে ধীরে এগোচ্ছে, একদিকে থ্রেট আর একদিকে জনমানসে তাদের একটা বিরূপ ভাবমূর্তি তৈরি করবার প্রচেষ্টা হচ্ছে, যেটা কিন্তু প্রতিবাদযোগ্য। আমি বারবার বলছি আন্দোলনের কারণটা কি এটা তো বুঝতে হবে। যতই রাজনীতি করুন না কেন, রাজনীতির কারবারিরা সাধারণ মানুষ এটাকে নিজেদের আন্দোলন হিসেবে বেছে নিয়েছেন এবং তাদের সৈনিক হিসেবে বেছে নিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। এবং তার ছবিটা আজকে রাস্তায় দাঁড়িয়ে মশাল হাতে যারা চলছেন তাদের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। একবার এই যে থ্রেট কালচারের কথা বলছি না, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি তৃণমূলের বিধায়করা কি কথা বলেছেন তা শুনিয়েছি। একবার কাঞ্চন মল্লিক, তিনি ঠিক কি বলেছিলেন শিল্পীদের উদ্দেশ্যে, যদি অনুদানগুলো নিতে হয়, যদি পুরস্কারগুলো নিয়ে থাকো, তাহলে কি করে তুমি এই ধরনের আন্দোলনে যাচ্ছ, এই নিয়েই প্রশ্ন তুলেছেন কাঞ্চন মল্লিক। আজকের দিনে দাঁড়িয়েও সেরকম অনেকগুলো উদাহরণ রয়েছে, কিন্তু কাঞ্চন মল্লিকের বক্তব্য একবার শুনুন। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এই চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন।
তৎসত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। ডক্টর রঞ্জন ভট্টাচার্য, এই পুরনো তার প্রতিক্রিয়াটা আমরা শোনালাম, এই কাঞ্চন মল্লিক তিনি একজন বিধায়ক, তার কথা শোনালাম, তার মধ্যেও থ্রেট। আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির যা বলছেন তার মধ্যেও থ্রেট, দুজনেই জনপ্রতিনিধি। তারা এক একটা কথা বলেন, তারপর তারা উইথড্র করে নেন হয়তো কখনো কখনো, কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা কেন পাওয়া যায় না? তার মানে কি থ্রেট দেওয়াটাই একমাত্র উদ্দেশ্য? এই সাংসদ বা বিধায়কদের তো আমি বলেছি এর আগেও যে উল্কাপাত হয়েছে। ইউতে উদয়নবাবু, এলে লাভলি দেবী, কেতে কাঞ্চনবাবু, এতে অপূর্ব বা অরূপবাবু, নতুন সংযোজন এইচডি ভার্সন হচ্ছে হুমায়ুন কবির। তা তারা বলে যাচ্ছেন, আর আমরা যেভাবে পারছে এইভাবে আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়া। একটা বন্যা এসছে, সেই দিকে বন্যাটা কেন হলো তার জন্যই কিন্তু সবচেয়ে অভয় ক্লিনিকের থেকে যারা লোকজন জুনিয়র ডাক্তার সবার আগে প্রত্যন্ত জায়গায় সার্ভিস দিচ্ছে, আমরাও দিচ্ছি। তারপরে এখন থ্রেট হুমকির মাধ্যমে করতে, পুরো ব্যাপারটা হচ্ছে কি বিড়ালের তালব্যস্য, রুমালের রস্যু আর গোফের চন্দ্রবিন্দু মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এই যে 100 কোটির কথা বললে একটাই বলবো, অনেক টাকা খরচা কমে যাবে। কারণ হুমায়ুন কবির একটা বলেছেন মন্তব্য, দেখবেন যে আমরা নজরদারি রাখছি, চোখ রাখছি কোথায় কি হচ্ছে। তা ওনাদের চোখগুলো থাকলে সিসিটিভির খরচা অনেক কমে যেতে পারে। আর এই আরজিকর করে দেবো বলে একটা কোট আনকোট হচ্ছে, সব জায়গাতে বলা হচ্ছে আমরা আরজিকর করে দেবো। সাগর দত্ত হয়েছে, জেএনএম করলে হচ্ছে, মুর্শিদাবাদেও হচ্ছে। তাই এই যে চেয়ার চাই না, বিচার চাই নিয়ে যে কথাটা হয়েছে, যে আমরা বলেছিলাম যে আমরা কোনোদিনই চেয়ারের পক্ষে দাবি রাখিনি, কিন্তু চেয়ার বলতে আমরা বলেছিলাম যে CHAIR, তার মধ্যে সিতে ক্রিমিনাল প্রসিকিউশন এগেইনস্ট কালপ্রিটস, এইচএ হেলথ সেক্রেটারি সহ সকল অপসারণ, এতে বলেছিলাম আমরা অ্যাবলিশন অফ দ্য থ্রেট কালচার, যেটা এখনো মাথাচাড়া, আইতে বলেছিলাম ইনক্রিজ সিকিউরিটি। থ্রেট কালচার তো যারা চেয়ারে বসে আছেন তারা তো মানতেই চান না, এরকম কিছু এক্সিস্ট করে সেটাই মানতে চান না। আমি একবার অনির্বাণের কাছে, একদম সময় শেষ, খুব অল্প সময় 30 সেকেন্ডে জানতে চাইবো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনির্বাণ, এই থ্রেট কালচার কি আদৌ এক্সিস্ট করে? যদি এক্সিস্ট করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, এই আমাদের দাবি মানতে হবে, না মানলেই আমরা কাজ বন্ধ করে দেবো, এটাও কি এক ধরনের থ্রেট নয়? একটু আগে যে কৌতূহল নিরসনের কথা বললাম, তোমাকে বলিনি, একটু আগে যে কৌতূহল নিরসনের কথা বললাম যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কর্মবিরতি হবে কিনা, তার কোনো উত্তর পাওয়া যায় সাধারণ গরিব মানুষ যায় সেইখানে। প্রত্যেকটা মানুষের তো আত্মরক্ষার কিছু তাদের অধিকার আছে। বলছি যে হাজারে হাজারে পুলিশ মোতায়েন করে রোগী আর ডাক্তারদের মধ্যে দেওয়াল তুলে এইভাবে ওটা পৃথিবীর কোথাও সম্ভব না, এটা অবাস্তব দাবি। আপনি যে দরজা লক ইত্যাদির কথা আমরা বুঝতেই পারছি, সত্যি এই প্রশ্নগুলো এভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই যুক্তিগুলো মানুষও বুঝতে পারে। আমাদের সঙ্গে একবার সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন এই মুহূর্তে মশাল মিছিল থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, তোমার সঙ্গে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা কি বলছেন এই মুহূর্তে? একদমই বিশাখা, দেখো এখানে মশাল মিছিল চলছে শ্যামবাজার 5 মাথার মোড়ে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো এবং ডক্টর আরিফ। অনিকেত, ভরতপুরের তৃণমূল বিধায়ক এই প্রথম তো নয়, এর আগে আরও একাধিক মন্তব্য করেছে। হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন, তোমরা কি ভাবছো? এভাবে একটা তৃণমূল বিধায়ক, শাসক দলের বিধায়ক এই মন্তব্য করছেন? বক্তব্য শুনেছি আমি, যেটা বলার সেটা হচ্ছে যে এর আগেও আমাদের আন্দোলনকে নিয়ে নানান লোক নানান কথা বলেছে। আমরা যেটা বারবার বলেছি যে আমাদের যে দাবি, বিচারের দাবি এবং আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবিকে কেউ যদি একবার রিথিঙ্ক করেন তাহলে আমাদের আন্দোলনের সাথে সহমত না হয়ে সে থাকতে পারবে না, যদি তিনি নিজেকে একজন সংবেদনশীল মানুষ বলে মনে করেন। তাহলে সংবেদনশীল মানুষ বলে যদি তৃণমূলের বিধায়কদের মধ্যে সংবেদনশীলতাটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? মামাটি মানুষের সরকার বলেন তো তারা। আমরা বারবার যেটা বলি, যদি নিজেকে কেউ সরকারের পক্ষ থেকে বলে থাকেন, তাহলে আমি যে জায়গাটা বারবার বলছি যে তাদের এই ঘটনার যে সংবেদনশীলতা, তাকে অ্যাড্রেস না করলে তাকে না, সেই সংবেদনশীলতাকে না বুঝলে আমাদের দাবিগুলোকে বোঝা যাবে না। আমাদের দাবিগুলোকে বুঝতে হলে 9 আগস্টের ঘটনাকে বুঝতে হবে, এবং আমরা যে দাবিগুলো তুলেছি, কেন সাধারণ মানুষ আমাদের দাবির সাথে একমত হয়েছে, সহমত হয়েছে। অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী, তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে এক তো তাদের 5 দফা দাবি বুঝতে হবে, কেন সেই দাবি সেটা বুঝতে হবে, এবং সর্বোপরি সংবেদনশীলতা থাকতে হবে, যেটা আদতে শাসক দল কবে পাবে বা কবে থাকবে তাদের মধ্যে, সেটা সত্যিই আমাদের ভাবায়। অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেক গেস্টকে আমাদের এই আলোচনায় আসার জন্য, এবং আমরা এই আলোচনা পরেও আমাদের চলবে, কারণ যতদিন না পর্যন্ত অভয়া বিচার পাচ্ছেন আমরা থামবো না। আমরা এই মশাল মিছিলের দিকেও নজর রাখবো। একটা বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন।